ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক কনসেপ্ট সহকারে করার চেষ্টা করব, রাইট? চলো, আচ্ছা, চ্যাপ্টার শুরু করার আগে ছোট্ট দুটো কনসেপ্ট আমি বলে দিই। তিনটা কনসেপ্ট আমি বলবো। কনসেপ্ট ওয়ান, সবাই নোট ডাউন করে নাও। কনসেপ্ট ওয়ান, 1 নম্বর কনসেপ্ট, সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কথা হচ্ছে বার্ষিক সুদের হার। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বার্ষিক সুদের হার। মনে রেখো, সুদের হারটা কিন্তু অলওয়েজ বার্ষিক হয়, হ্যাঁ? বার্ষিক সুদের হার R%। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে সময়, কত বছরের জন্য। সময় মনে করলাম T বছর, তো মনে রাখবা টাইমটা কিন্তু অলওয়েজ বছরে হবে। তাহলে সুদ কতখানি সরল সুদ তৈরি হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সরল সুদ তৈরি হবে RT%, ঠিক আছে? কত পার্সেন্ট বলো সরল সুদ তৈরি হবে বলো? RT, সুদের হার আর সময়টাকে গুণ করতে হবে, RT% সুদ তৈরি হবে। তাহলে এখন এটা তো শতকরার হিসেবে RT% তৈরি হবে, কিন্তু টাকার হিসাবে কত যদি বের করতে বলে তখন আমরা ক্যালকুলেট করবো এইভাবে। সরল সুদ তোমাকে তো একটা মূলধন প্রোভাইড করে দেবে ওরা, সেটাই সরল সুদ হবে। সেই মূলধনটাকে P অক্ষর দিয়ে প্রকাশ করায়, P এর RT%, রাইট? তাহলে P এর মানে গুণ চিহ্ন, RT/100, তাহলে এটা হবে তোমার সরল সুদের পরিমাণ, I = PRT/100। যদিও আমরা এই সূত্রটা কাজে লাগাবো না, আমরা ডিরেক্ট এরকম করব। যেমন ধরো, অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তোমাকে আমি সুদের হার 5% বলে দিয়ে দিলাম, আর সময় বলে দিলাম 4 বছর, মূলধন বলে দিলাম, মূলধন যেটা সেটা বলে দিলাম মনে করো 5000। তাহলে তোমরা একবারে সুদ কত পার্সেন্ট তৈরি হবে? সুদ তৈরি হবে R/T গুণ করো, এখানে R5, T4, দুটোকে গুণ করলে 20, তাহলে সুদ তৈরি হবে 20%। শতকরার হিসাবে 20% সুদ তৈরি হবে, কিন্তু টাকার হিসাবে সুদটা কত হবে? সুদ মূলধনটা কত বলো? 5000, 5000-এর 20%, সেটা ক্যালকুলেট করে দেবো, রাইট? দুটো শূন্য কেটে গেল, তাহলে কত বলো? 1000 টাকা। এইভাবে করে আমরা কি করব বলো? সুদ ক্যালকুলেট করব। 1 নম্বর কনসেপ্ট দেখো, আশা করি বুঝে গেছো। নেক্সট কনসেপ্ট 2 নম্বর কনসেপ্ট, সবসময় রাখবা যদি মূলধন বলে না দেওয়া থাকে তাহলে মূলধনকে ধরতে হয়। কত পার্সেন্ট বলো? মূলধনকে সবসময় ধরতে হয় 100%, রাইট? মনে থাকবে, মূলধনকে কত ধরতে হয়? 100%। আমি সাপোজ ধরো তোমাকে সুদের হার বলে দিলাম 5% এবং সময় বলে দিলাম হচ্ছে 3 বছর। তাহলে সুদ তৈরি হবে কত? তাহলে সুদ তৈরি হবে কি, কেবলই কি শিখালাম? R5% T, 3 বছরের দুটোকে গুণ করো, তার মানে সুদ তৈরি হবে 15%। তাহলে সুদ যোগ আসল, যেটাকে বলা হয় সুদ আসল, দ্যাট ইজ সুদ প্লাস আসল, যেটাকে বলে সুদ আসল, সেটা কত পার্সেন্ট হবে? যেহেতু আসলকে 100% মনে করেছো, সুদ 15%, তাহলে আসল হবে হচ্ছে 115%। এটা একটা কনসেপ্ট ইম্পর্ট্যান্ট হলো। 3 নম্বর কনসেপ্ট 3 হলো, ধরো আমি তোমাদেরকে আমি বললাম সুদের হার 10%। সবসময় সুদের হার কিন্তু বার্ষিক সুদের হার হয় 10%। 10% মানে কত বলো? 1/10। তাহলে রেশিও হিসাবে যদি দেখি, তাহলে মূলধনটাকে তোমাকে 10 রেশিও মনে করতে হবে। 1 বছরের সুদ, কত বছরের সুদ বলো? 1 বছরের সুদ কিন্তু, হ্যাঁ মনে রেখো, 1 বছরের সুদকে তোমাকে ধরতে হবে 1 টাকা, এবং সুদ প্লাস আসল তখন তোমার হয়ে যাবে, তখন কত তোমার বলো? 11 টাকা। বোঝা গেল? 1 বছরের হিসাবে। এখন যদি কেউ এটা 4 বছরের হিসাবে বলতো, তাহলে আসল নিচের সবসময় এটাই থাকবে, 10 রেশিওই থাকবে। আসল সবসময় নিচেরটাই থাকবে, 10 রেশিওই থাকবে, কিন্তু সুদটা চেঞ্জ হবে বন্ধুগণ, সুদটা কত হবে বলো দেখি? এই উপরে যেটা লবে পেয়েছো 1, এই যে দেখো যেটাকে বোল্ড করছি, সেটা সবসময় মনে রাখবে এটা 1 বছরের সুদ। তাহলে যেহেতু 4 বছর বলেছি, তাহলে সুদের রেশিও হবে 4 রেশিও। তখন সুদ আসল হবে, সুদ প্লাস আসল, দ্যাট মিনস সুদ আসল হবে 14 রেশিও। আশা করি সব জিনিসগুলো বুঝতে পেরেছো।
দেখো অঙ্কের সাথে আরও জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে, রাইট? তাহলে এটাকে একটু আলাদা করে দিই। চলো প্রথম কোশ্চেন কী বলেছে, বার্ষিক 5% সরল সুদে 2735 টাকার 4 বছরের সুদ কত? তাহলে আমাকে বলো সুদ কত পার্সেন্ট তৈরি হবে? আর টিকে গুণ করতে হবে। আর কত বলো 5, টি কত বলো 4, তাহলে সুদ তৈরি হবে 20%। তাহলে সুদটা কত টাকায় যদি নিয়ে যাও মূলধনের, দ্যাট মিন 2735 টাকার 20%। এই 0 0 কেটে গেলাম, 2 দিয়ে কাটলাম, 5 2 10, 5 দিয়ে কেটে দাও এটাকে, 5 5 25, 2 23, 4 5 20, 2 3, 5 7 35, দ্যাট মিনস 547 টাকা। তাহলে সুদ কত তৈরি হবে বলো? 547 টাকা। বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। বলেছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে 5 বছরে 4600 টাকার অর্থরাশি কত পরিমাণ সুদ অর্জন করবে? তার মানে 4600 টাকা হচ্ছে তোমার মূলধন। তাহলে সুদ কত পরিমাণ সুদ অর্জন করবে? সুদ কত পরিমাণ অর্জন করবে? মূলধনের মানে ইন্টু গুণ কত পার্সেন্টকে বলতে পারবে কত পার্সেন্ট সুদ তৈরি হবে? এই দেখো আমি তোমাকে বলেছি আর টি গুণ করতে। আর এখানে 4.5, টি এখানে 5, তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে? 4 5 20, মানে হচ্ছে 22.5। তাহলে 22.5% বের করে দিতে হবে ইন্টু 100। এই দুটো শূন্য কেটে দেবো, দুটো শূন্য কেটে দিলাম। 46 আর 225 গুণ করলে কত হবে? আচ্ছা 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 2 10, 4 5 20, 2 5 9 45, 2 দিয়ে কাটো 23 দিয়ে। কোথায় একটা ভুল হলো না তো? আচ্ছা এখানে ভুল হয়েছে, 45 হবে, 5 দিয়ে কাটলে 45 হবে। আর এখানে করলে কত হবে? 23। 23 আর 45 গুণ করলে কত হয় দেখো তো? 45 আর 23 গুণ করলে হবে 3 5 15, 5 হাত থাকলো 1, 4 5 3 4 12 আর 10 22, 23 3 হাত থাকলো 2, 1035। কত হচ্ছে বলো? 1035 টাকা। তাহলে কত পরিমাণ সুদ তৈরি হবে বলো? 1035 টাকা। নেক্সট কোশ্চেন বলেছে বার্ষিক সুদের হার 8% হারে 73 দিনের সরল সুদ কত? দেখো সুদের হারটা তো বুঝে গেছো, সুদের হার তোমরা সবাই বুঝে গেছো, সেটা দেওয়া আছে 8%। সময়টা দেওয়া আছে কি? সময়টা কিন্তু বছরে দেওয়া নেই, দিনে দেওয়া আছে। তাই তোমাকে 73 দিনকে অবশ্যই 365 দিয়ে ভাগ করে কী করতে হবে? বছরে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি সঠিক উত্তর পাবে না। তাহলে কত পার্সেন্ট সুদ তৈরি হবে কে বলতে পারবে? সুদ কত পার্সেন্ট তৈরি হবে? কেবলই কী শিখেছিলাম? আর মানে সুদের হার আর সময়টাকে গুণ করো, তার মানে 8/5% সুদ তৈরি হবে। অতএব সুদ কতখানি তৈরি হবে বলো? 16,250 মূলধনের 8/5%, 8/5% উঠালে নিচে 100, দ্যাট মিন্স 1/100। তাহলে এই 0 আর এই 0 কেটে দিই, 5 দিয়ে কেটে এটাকে, 3 5 15, 1 2, 5 2 2, 2 থাকলো, 5 5 25, আবার 5 দিয়ে কাটো এখানকার, 5 2 10, 5 দিয়ে 5 6 30, 2 5 5 25, 2 দিয়ে কাটো 8কে 4, তাহলে কত হচ্ছে? 65 × 4, 65 × 4 মানে কত? 4 5 20 না, 2 26, 260 টাকা। তাহলে কত হবে বলো? সুদ 260 টাকা হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে 800 টাকার, তার মানে এটা তোমার মূলধন, রাইট? এটা পি তোমার মূলধন, 2 বছর 3 মাসের সময়টাকে কিন্তু এখানে 2 বছর 3 মাস দিয়ে দিয়েছে। তাহলে সময়টাকে তোমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 2 বছর অলরেডি বছরে আছে, 3 মাসটাকে বছরে কনভার্ট করে নাও, দ্যাট মিন্স 2 + 1 = 4, দ্যাট মিন্স 9 × 4 বছর। সুদের হার কত? সুদের হার 12.5%, 12.5%, মানে 25/2%। তাহলে কতখানি সুদ তৈরি হবে কে বলতে পারবে? আর ইন্টু টি। আর কত? 25/2, টি কত? 9/4, দ্যাট মিন্স 225/8% সুদ তৈরি হবে। তাহলে অতএব সুদটা তো টাকায় প্রয়োজন, তাই না? তাহলে সুদটা কত হবে বলো? মূলধনের 225/8%, পার্সেন্ট যদি উঠাও নিচে 100, তাহলে এই 2 0 কেটে গেল, 8 আর 8 কেটে গেল, শুধু পড়ে থাকলো 225। তাহলে 225 টাকা কী হবে বলো? সুদ তৈরি হবে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন বলেছে
6 বছর ধরে, সময়টা 6 বছর দিয়ে দিয়েছে, বার্ষিক 9.5% সরল সুদের হার বলে দিয়েছে। বিনিয়োগ করা একটি অর্থরাশি থেকে উপস্থিত সুদ হলো 456 টাকা। তাহলে সুদ তৈরি হয়েছে কত বছর বলো? 456 টাকা। বিনিয়োজিত অর্থরাশিটি কত ছিল, দ্যাট মিন্স মূলধন কত ছিল। তাহলে আগের কোশ্চেনগুলোতে তোমাকে মূলধন বলে দিত, এবার মূলধনটাই তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তোমাকে কি দিয়ে দিয়েছে বলো? সুদটা তোমাকে প্রোভাইড করে দিয়েছে। তাহলে আমি যদি দেখি সুদ কত পার্সেন্ট হয়, কেউ বলতে পারবে? আর গুণ করতে হয়। তাহলে এখানে যদি আর গুণ করো, দ্যাট মিন্স আর হচ্ছে 9.5, টি হচ্ছে 6, তাহলে কত হচ্ছে বলো? 57%। তাহলে 57% সুদ তৈরি হবে। তার মানে 57% সুদ তৈরি হবে, এটাই তো তোমাকে বলে দিয়েছে 456 টাকা, তাই না? তোমাকে বলেছে অর্থরাশিটি কত ছিল, দ্যাট মিন্স মূলধন কত। মূলধন মানে একটু আগে শিখেছি 2 নম্বর কনসেপ্টে, মূলধন সবসময় 100% হয়। তার মানে তোমাকে 100%-এর মান বের করতে হবে। দ্যাট মিন্স 456/57, আর 100% যদি বের করতে চাও তাহলে 456/57 ইন্টু 100, 19 দিয়ে কাটো, বা 57 দিয়ে 8 বার কাটলেই সম্ভবত হয়ে যাচ্ছে। 8 বার কাটলেই হয়ে যাচ্ছে এটা 800। তোমরা ছোটো ছোটো করে কাটবে, 3 দিয়ে কাটবে, তারপরে 19 দিয়ে কাটবে। তাহলে কত হচ্ছে আনসার বলো? 800। তাহলে মূলধন কত ছিল বলো? 800। তাহলে সিমিলারলি এই কোশ্চেনটাতেও কত টাকা বিনিয়োগ করা হয়েছে, তার মানে মূলধন তোমার কাছ থেকে জানতে চেয়েছে। বার্ষিক 8% সরল সুদে 5 বছরের সুদ আসল বলে দিয়েছে এত। তাহলে সুদটা কত পার্সেন্ট হবে? 40% হবে আর গুণ করলে। তাহলে সুদ আসল কত হয় বলো? সুদ প্লাস আসল তো 100%, তার মানে কত বলো? 140%। সুদ আসল বলে দিয়েছে, 140%-এর মান বলে দিয়েছে কত বলো? 385 টাকা। তাহলে 1% ইকুয়াল টু 385/140, তোমাকে বের করতে হবে 100%-এর মান। তাহলে 385/140 ইন্টু 100, এই 0 কেটে দিলাম। এবার এটাকে দেখো কাটাকাটি করা যাচ্ছে কিনা। ঠিক আছে তো, সব ঠিকঠাক করেছি? হ্যাঁ, 7 দিয়ে কাটো এটাকে। 7 দুগুণ 14, 5 7 35, 3 5 7 35, 2 দিয়ে কাটো, 5 দিয়ে 5, তো কত থাকলো পরে? 55 ইন্টু 5, মানে 5 5 25, 5 তাহলে 2, 5 5 যদি 7, 275 টাকা। তাহলে 100% মানে কি বলো? 100% মানে আসল, সেটা বের করে দিয়েছি, রাইট? চলো নেক্সট কোশ্চেন। রঘু 1000 টাকা বিনিয়োগ করলো এবং 6% বার্ষিক সরল সুদের হারে x বছর পরে 1300 টাকা পায়। ভালো করে শোনো, 1000 টাকা বিনিয়োগ করেছে, 6% বার্ষিক সরল সুদের হারে x বছর পরে 1300 টাকা পায়। তাহলে এক্সের মান কত? তার মানে সময়টাই তোমার কাছে জানতে চেয়েছে, x বছর পর। সময়টা তোমাকে বলে দেয়নি। আচ্ছা, আমি সময়টা ধরে নিলাম x বছর। তাহলে সুদ কত পার্সেন্ট হবে বলো? সুদ হবে 6x%, যেহেতু বার্ষিক সুদের হার 6। তাহলে সুদটা কত হবে বলো? 1000-এর 6x%। এটা সমান তো তোমাকে বলে দিয়েছে সুদ কত টাকা সুদ হয়েছে বলো? 1300 টাকা পেয়েছে, তার মানে 300 টাকা সুদ হয়েছে। 300, 2 0 কেটে দিলাম, 1 0 কেটে দিলাম। তাহলে 6x = 30 থাকলো। তাহলে x = কত হলো বলো? 5%। তাহলে সুদের হার কত? সুদ x তো সময় ধরেছো না, তাহলে 5 বছর। তাহলে সময় কত হবে বলো? 5 বছর। যেমন শিখেছি আর গুণ করা, তুমি সেরকম আর গুণ করবে। চলো, কি বলেছে? 2 বছর সরল সুদে কিছু টাকাটা বলে দেয়নি, বলেছে 2 বছরে সরল সুদে 2500 টাকা এবং 5 বছরে 2700 টাকা হয়, তাহলে ওই টাকার পরিমাণ কত? দেখো, টাকার পরিমাণটা তোমাকে বলে দেয়নি, ধরলাম টাকার পরিমাণ টাকা। 2 বছর পরে কত টাকা হয়েছে বলো? 2520 টাকা হয়েছে। এবং এই টাকাটাই 5 বছর পরে কত হয়েছে বলো? তাহলে এটা 2 বছর পরে হয়েছে 2520 টাকা, আর 5 বছর পরে কত হয়েছে কে বলতে পারবে? 2700 টাকা হয়েছে। তাহলে এখানে যেটুকু 2520 থেকে 2700-কে বিয়োগ করলে কত হচ্ছে বলো? 0 8 দেখলো 180 টাকা। তাহলে এই 180 টাকাটা কি?
এই 180 টাকাটা কি, এর মধ্যে ইয়ার গ্যাপ কতখানি আছে বলো? এটা যদি 2 বছরের হয় আর এটা যদি 5 বছরের হয়, তাহলে এখান থেকে এইটুকুটার ইয়ার গ্যাপ কত বছর বলো? 3 বছর। আর এদেরকে বিয়োগ করলে 180 পাচ্ছি, এটাই হচ্ছে 3 বছরের সুদ। তার মানে 3 বছরের সুদ আমি পেয়ে গেলাম হচ্ছে 180। মনে রাখবা, ইয়ার গ্যাপ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে 3 বছর, আর টাকা গ্যাপ করলে বেরোবে কেটা কত বলো? 180, সেটাই হচ্ছে 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 60 টাকা। এখান থেকে দেখো 2 বছর, এখান থেকে আমি যাওয়ার চেষ্টা করছি, দেখো তাহলে 2 বছরের সুদ বের করে নাও। 2 বছরের সুদ কত বলো? 120 টাকা। 120 টাকা 2 বছরের সুদ। তাহলে এখান থেকে যদি তুমি 120 বিয়োগ করো তাহলে আসলটা পেয়ে যাবো। তাহলে অতএব আসল ইকুয়াল টু কত হবে বলো? 2520। 2520 মধ্যে কী কী ঢুকে আছে বলো? আসল ঢুকে আছে, 2520 মধ্যে আসল ঢুকে আছে আর 2 বছরের সুদ ঢুকে আছে। তার জন্য এখান থেকে 2 বছরের সুদটা বিয়োগ করে দিলাম। 2 বছরের সুদটা বিয়োগ করে দিলাম, কত হচ্ছে, কত হলো বলো? 2400 টাকা। তাহলে আসল হবে তোমার কত টাকা বলো? 2400 টাকা। এইভাবে করে করার চেষ্টা করবো। আর একটা অঙ্ক দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে, রাইট? চলো, বলেছে কোনো মূলধন, সেম কোশ্চেন, 3 বছরে 500 টাকা হয়েছে, 5 বছরে 540 টাকা হয়েছে। আমার কথা ভালো করে শোনো, কোনো মূলধন তুমি জানো না, মূলধনটা 3 বছরে হয়েছে 500 টাকা, 3 বছরে হয়েছে কিন্তু, হ্যাঁ, এবং সেই মূলধনটাই 5 বছরে কত হয়েছে কেউ বলতে পারবে? 5 বছর হয়েছে 540 টাকা। তাহলে টাকার গ্যাপ কত বলো? 40 টাকা। ইয়ার গ্যাপ কত বলো? এখান থেকে এইটুকু 2 বছর। তাহলে 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা, ঠিক আছে? তাহলে 1 বছরের সুদ হবে 20 টাকা। কিন্তু এখান থেকে এইটুকু কত বছরের মধ্যে আছে বলো? 3 বছরের মধ্যে আছে, 3 বছর। তাহলে 3 বছরের সুদ কত সেটা বের করে নাও। 3 বছরের সুদ হবে হচ্ছে 60 টাকা। তাহলে অতএব যদি তুমি পিটাকে পেতে চাও, মূলধনটাকে পেতে চাও, তাহলে 500 থেকে 3 বছরের সুদটাকে বিয়োগ দিতে হবে। 3 বছরের সুদ হচ্ছে 60, তাহলে কত হলো বলো? 440 টাকা হয়েছে। 440 টাকা হয়েছে। কিন্তু তোমাকে তো যদি বলতো মূলধন কত, তাহলে তো আনসার হয়ে গেছিলো আগেরটার মতো 440 টাকা। কিন্তু তোমাকে সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে সুদের হার নির্ণয় করার সূত্র মনে রাখো। সুদের হার নির্ণয় করার সূত্র হচ্ছে, নিচে মূলধনকে বসাতে হবে, নিচে মূলধন কত বলো? কেবলই পেয়েছে ক্যালকুলেট করে 440, আর উপরে বসাতে হবে 1 বছরের সুদ। মনে রাখবা, উপরে 1 বছরের সুদ বসাতে হবে। আর 1 বছরের সুদ কত বলো? 20 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ বসাতে হবে, কারণ সুদের হার সবসময় বার্ষিক হয়, ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 2 শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 22 দুগুণ 44, তাহলে আবার 2 দিয়ে কাটো, 11 দুগুণ 22, 2 দিয়ে 100 কাটো 50, তাহলে কত হলো? উপরে 50, নিচে 11। ক্যালকুলেশন নিজের উপর, ঠিক আছে? তাহলে সুদের হার হবে কত বলো? 50/11%। তাহলে আগের অঙ্কটা দেখো, আসল বের করতে হলে এইভাবে বের করবা, আসল বের করতে বললে এইভাবে বের করবা, আর সুদের হার বের করতে হলে ফার্দার একটু প্রসেসটা করবা। নিচে মূলধন দিয়ে দেবা, উপরে 1 বছরের সুদ দিয়ে 100 দিয়ে গুণ করবা, রাইট? চলো নেক্সট কোশ্চেন। বলেছে সরল সুদের উপর 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন, সরল সুদের উপরে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পর ম্যাচুরিটির সময় তা 1560 টাকা হয়। এই কথাটার মানে কেউ বুঝতে পেরেছ? সরল সুদের উপর 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পরে ম্যাচুরিটির সময় তা 1560 টাকা হয়। তার মানে কি, তোমার কাছে যদি মূলধন পি টাকা থাকে, সেইটা বলে তো দেয়নি, আমি ধরে নিলাম মূলধন পি টাকা, 3 বছর পরে 1560 টাকা হয়ে গেছে। তার মানে এখানে 1560-এর মধ্যে মূলধন প্লাস 3 বছরের সুদ ঢুকে আছে। যদি মূলধনকে আরও 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, মানে আরও ফার্দার মূলধনটাকে আরও 2 বছরের জন্য, বুঝতে পেরেছো আমার কথা কি বললাম? আরও 2 বছরের জন্য মানে 5 বছরের জন্য যদি বিনিয়োগ করা হয়, 3 বছর তো অলরেডি বিনিয়োগ করা হয়েছে,
যদি 5 বছরের জন্য আরও 2 বছর মানে 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে ম্যাচুরিটির সময় 240 টাকা বেশি হতো। তার মানে এখান থেকে যোগ করলে আরও 240 টাকা বেশি হতো। দ্যাট মিন্স কত হতো বলো তো কেউ? 1800 টাকা হয়ে যেত। তাহলে এখান থেকে সেম কোশ্চেন, এখান থেকে এটুকুর ইয়ার গ্যাপ কত বলো? 2 বছর, আর এখান থেকে কত বলো? 240 টাকা। বলেছে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? তাহলে 2 বছরের সুদ পেয়ে গেলাম আমি, 2 বছরের সুদ পেয়ে গেলাম 240 টাকা। 1 বছরের সুদ কত? 120 টাকা। কিন্তু আমার তো দরকার এইটা, সবসময় এইটা 3 বছরের সুদ দরকার। 3 বছরের সুদ কত হবে বলো? 360 টাকা। অতএব মূলধন যদি পেতে চাও তাহলে এই যে 1560 আছে, এই 1560-এর মধ্যে মূলধন ঢুকে আছে প্লাস 3 বছরের সুদ ঢুকে আছে। তাই 1560 থেকে 3 বছরের মূলধনটা আমি বিয়োগ করে দিলাম, থাকলো কত বলো? 1200 টাকা। এটাই হচ্ছে তোমার মূলধন। এই কনসেপ্টের উপর অঙ্ক আসার ম্যাক্সিমাম চান্স রয়েছে, বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। বলেছে দুটি ব্যাংকে 5000 টাকা সরল সুদে 2 বছরে 25 টাকার পার্থক্য দেখায়। দুটি ব্যাংকে মানে ব্যাংক 1 আর ব্যাংক 2, বুঝেছ? 5000 টাকার সরল সুদে 25 টাকার পার্থক্য দেখায়। তার মানে এখানে যদি 5000 টাকা রাখো আর এখানেও যদি 5000 টাকা রাখো, তাহলে দুটো ব্যাংকে তোমাকে তো ডিফারেন্ট সুদ দেবে, তাই না? বলেছে প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংকের মধ্যে সুদের যে পার্থক্যটা সেটা 25 টাকা হবে। 25 টাকাটা কি? সুদের পার্থক্য। আচ্ছা, এই সুদের পার্থক্যটা কেন তৈরি হলো? তুমি তো টাকা সেম রেখেছিলা, এখানেও 5000 টাকা রেখেছিলা, এখানেও 5000 টাকা রেখেছিলা। সুদের পার্থক্য কেন হলো? তার মানে নিশ্চয়ই আমি শিওর যে দুটো ব্যাংক আলাদা আলাদা রেটে সুদ দিয়েছে, সুদের হার আলাদা, সেই কারণে। সময়ও তো সেম না, 2 বছরের জন্য রেখেছো দুটো ব্যাংকই। তার মানে এই সুদের পার্থক্যটা হয়েছে, সুদের পার্থক্যটা যে ক্রিয়েট হয়েছে সেটা হয়েছে কিসের জন্য বলো? বার্ষিক যে সুদের হারটা রয়েছে, বার্ষিক সুদের হারের পার্থক্যের জন্য। তার মানে তোমাকে ব্যাংক 1 নম্বর ব্যাংক যে সুদের হারে সুদ দিয়েছে, দ্বিতীয় ব্যাংকটার তার সুদের হার আলাদা, পার্থক্যের জন্য হয়েছে। সেটাই তোমাকে নির্ণয় করতে বলেছে, দুটি ব্যাংকের সুদের হারের মধ্যে পার্থক্য কত। শোনো, এটা নির্ণয় করা খুবই সহজ। তাহলে সুদের হারের পার্থক্য যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি কি করবা বলো? সুদের পার্থক্য কত সেটা দেখো, 25, আর নিচে মূলধন দিয়ে দাও, ইন্টু 100 দ্বিগুণ করে দাও। তাহলে 25 একে 25, 25 দুগুণ 50, দ্যাট মিন্স 0.5%। এটাই হচ্ছে সুদের হারের পার্থক্য। দ্যাট মিন্স 0.5%। ভালো করে দেখি, 25। আচ্ছা, 2 বছরের জন্য বলেছে, তাই না? 2 বছরের জন্য বলেছে। দেখো এখানে কত পেরোলো বলো? তাহলে 0.50%। 0.50%, কিন্তু 0.50 তো অপশানে নেই। কিন্তু তুমি যে সুদের হারের পার্থক্য নিয়েছো, বের করেছো, উপরে 25 দিয়েছো, সেটা তো 2 বছরের পার্থক্য ছিল, তাই না? তাহলে এই 0.50 যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2 বছরের সুদের হারের পার্থক্য বেরিয়েছে। কিন্তু তোমার সুদের হার তো সবসময় বার্ষিক হয়, তাই না? তার জন্য তোমাকে সুদের হারের পার্থক্য দিতে হবে। সুদের হারের পার্থক্য দিতে হবে কত পার্সেন্ট বলে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 0.25%। তাহলে এটা সুদের হারের পার্থক্য লিখেছি, এখানে লেখো 2 বছরের সুদের হারের পার্থক্য। কিংবা তুমি এখানে 25/2 বসিয়ে দিলে একবারে 0.25 বেরোতো, বুঝেছো? এটা একটু মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন। বলেছে নেহার 8000 টাকা সরল সুদে 3 বছরে তা 9200 টাকা হয়। বলেছে নেহা 8000 টাকা রেখেছে, 3 বছরে তা 9200 টাকা হয়েছে। সুদের হার 2% বেড়ে যায়, তাহলে মোট টাকার পরিমাণ কত হবে? ভালো করে শুনো। দেখো, 8000 টাকা নেহা রেখেছে কোনো একটা ব্যাংকে, 3 বছর পরে তা হয়ে গেছে 9200 টাকা, রাইট? বলেছে তখন তাকে একটা সার্টেন রেটে
বা সার্টেন একটা বার্ষিক সুদের হারে তাকে তো সুদটা কষা হয়েছে, বলেছে সেই সুদের হারটা যদি 2% বেড়ে যায় তাহলে টাকার পরিমাণও বেড়ে যাবে। সেটাই তোমাকে জিজ্ঞাসা করছি, তাহলে টাকার পরিমাণ কত বাড়বে। এই দেখো 2% হারে যদি বাড়ে টাকা, যদি 2% হারে বাড়ে সুদের হার যদি 2% হারে বাড়ে সুদের হার, ঠিক আছে, তাহলে সুদ বাড়বে কত পার্সেন্ট? সুদ বাড়বে, যেহেতু 3 বছর আছে না, 3 × 2 মানে কত বলো? 6% বাড়বে। তাহলে 8,000 টাকার 6% কত সেটা ক্যালকুলেট করে নাও, 480। তার মানে নেহা আরও বেশি 480 টাকা বেশি পাবে। অতএব নেহা যদি সুদের হার বেড়ে যায় তাহলে আগে তো 9,200 টাকা পেতোই, আরও 480 টাকা বেশি পাবে। দ্যাট মিন্স 9,680 টাকা পাবে। তাহলে তুমি এখানে দেখো 2% বেড়েছে, 3 বছরের জন্য বেড়েছে, তার মানে 6% বেড়ে গেছে। তাহলে 8,000 টাকার 6% কত? 480 টাকা, তার মানে 480 টাকা বেড়ে গেছে, তার মানে 9,680 টাকা পাবে সে। চলো নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট টাকার সরল সুদ মূলধনের 4/9 অংশ। সরল সুদ যদি বছরের, কি বলেছে, যদি বছরের সংখ্যা আর সুদের হার সমান হয় তাহলে কত সময় সীমার জন্য ওই টাকার পরিমাণটি রাখা হয়েছিল? কত সময় সীমার জন্য ওই টাকার পরিমাণটি রাখা হয়েছিল? শোনো এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট টাকার সরল সুদ, সরল সুদটা কত? সরল সুদ হলো মূলধনের 9/4 অংশ। এটাই তো প্রশ্নের ফার্স্ট লাইনে বলে দিয়েছে। তাহলে সরল সুদটা হলো মূলধনের 9/4 অংশ, তার মানে নিচে যে 4টা রয়েছে সেটা হচ্ছে মূলধন। আর সরল সুদটা কত বলো? সরল সুদ কতখানি তৈরি হয়েছে বলো? 9 টাকা। তার মানে মূলধন যদি 4 টাকা হয় সরল সুদ 9 টাকা তৈরি হবে। কিন্তু শর্ত আছে, যত সুদের হার যত, সময়সীমাও তত। বলেছে না, যদি বছরের সংখ্যা আর সুদের হারের সমান হয়, তার মানে বছরের সংখ্যা আর সুদের হার সমান, আর পার্সেন্ট আর টি সমান। বোঝা গেল? তাহলে আমরা কি জানি, তাহলে সুদ কতখানি সুদ তৈরি হবে কেউ বলতে পারবে? সুদ তৈরি হবে মূলধনে এর কত পার্সেন্ট? R/T গুণ করতে হবে। কত পার্সেন্ট বলো? R/T গুণ করতে হবে। যেহেতু R/T দুটোই সমান, R/T গুণ করতে হয়, দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু R/T দুটোই সমান, তাহলে আমি বলতে পারি আর এর জায়গায় টি বসিয়ে দিতে পারি, T² দুটো টি হয়ে গেল, T²/100, 4 দিয়ে কেটে দাও 25, তাহলে T²/25 এতখানি হচ্ছে সুদ। এটার সমানই কি বলো? T²/25, এটার সমানই 9 টাকা, যেহেতু সরল সুদ 9 টাকা, তাহলে এটাই তো সুদ, এটা সমান 9 টাকা। তাহলে T² = কত বলো? 25 × 9, তাহলে T = কত হবে বলো? √25 × 9, তাহলে 25 কাটলে 5 আর 9কে √ওভার করলে 3, তার মানে 15 বছর। তাহলে 15 বছরের জন্য সময় বেরিয়ে আসলো কত বলো? 15 বছরের জন্য। শুধু এখানে মনে রাখতে হবে এই দুটো হলো সমান, এই কথাটা মনে রাখতে হবে। তার জন্য আর এর জায়গায় আমি টি বসিয়ে দিতে পারলাম। বোঝা গেল আমি কি বললাম? একবার দেখবা, বুঝে যাবা। চলো নেক্সট কোশ্চেন। বলেছে কিছু পরিমাণ অর্থ 7.5 বছরের দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? দেখো এখানে একটা সূত্র আছে, n-1 = RT/100। এটা মনে রাখবা। এখানে কত গুণের কথা বলেছে? দ্বিগুণের কথা বলেছে, তার মানে n এর মান 2। সুদের হার নির্ণয় করতে বলেছে, তার মানে আর তোমাকে নির্ণয় করতে বলেছে, আর সময় দিয়ে দিয়েছে তোমাকে 7.5 বছর, তার মানে 15/2 বছর। ঠিক আছে, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে দেই। n-1 যেহেতু দ্বিগুণ বলেছে, সবসময় 1 বিয়োগ করে রাখবা, কারণ সূত্রে আছে n-1 = আর, আরটাই তো বের করতে হবে, টি হচ্ছে 15/2/100। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে বলো? R × 15/2
ইকুয়াল টু 100। তাহলে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 20 100। তাহলে কত হলো বলো? 3r ইকুয়াল টু 40। আর ইজ ইকুয়াল টু কত হবে বলো? 40/3। দ্যাট মিনস 16.2%। সরি, এটা তো হ্যাঁ সুদের হার পার্সেন্টই হবে। তাহলে 16.2%। তাহলে সূত্রটা মাথায় রাখতে হবে, যখন এরকম গুণের অঙ্ক আসবে, কত গুণ, এত গুণ হয়ে গেল, তখনই এইটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? চলো নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন সিমিলারভাবে তোমরা করার চেষ্টা করো বাড়িতে। নামিয়ে করে দিচ্ছি, চলো। n-1 ইকুয়াল টু RT/100। দ্বিগুণ বলেছে, তাহলে n এর মান 2, তাহলে 2 - 1 মানে 1। আর বলে দিয়েছে তোমাকে, এই যে সুদের হার বলে দিয়েছে 25/4, সময় তোমাকে বের করতে হবে বাই 100। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, 100 ইকুয়াল টু 25/4 ইন্টু টি, বজ্রগুণন করলে 25 দিয়ে কাটো, 4 পয়সা 100। তাহলে টি ইকুয়াল টু কত হলো? 4 ইকুয়াল টু t/4 হলো। দ্যাট মিন্স টি ইজ ইকুয়াল টু কত হলো বলো? 16 বছর। বুঝেছো? তাহলে কী অ্যান্সার হবে বলো? 16 বছর। চলো নেক্সট কোশ্চেন। বলেছে সেম কোশ্চেন বলেছে, একই সূত্র দিয়ে হবে। যদি কোনো মূলধন 10 বছরে 3 গুণ হয়, দ্যাট মিন্স n-1 ইকুয়াল টু RT/100। তাহলে 3 গুণ হয় মানে 3 - 1 2 লিখতে হবে। আর আরটাই তোমাকে বের করতে হবে। টি সময় তোমাকে দিয়ে দিয়েছে 10 বছর বাই 100। তাহলে 10 দিয়ে কেটে দাও, 10 × 100। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল বলো? 20%। বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। বলছে কিছু পরিমাণ অর্থ 8 বছরে নির্দিষ্ট সুদের হারে দ্বিগুণ হয়, তবে তা কত বছরে 3 গুণ হবে? দেখো ফার্দার একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে কি বলেছে? তাহলে n-1 একদিকে লিখবা আর সময়টা একদিকে লিখবা। কি বলেছে দেখো, এবার কোশ্চেনটা করার নিয়ম দেখো। 8 বছরে সুদের হারে দ্বিগুণ হয়, তাহলে n-1 কত বলো? 1। এটা হয় কত বছরে বলো? 8 বছরে। কত বছরে ওই অর্থ 3 গুণ হবে? তাহলে 3 গুণ হবে মানে 2 লিখতে হবে কত বছরে, ধরলাম x বছরে। তাহলে অঙ্কটা করবো কীভাবে? 1/2 মানে এখানে দিয়ে দেবে দাগ, এখানে দাগ দিয়ে দেবে। 1/2 ইকুয়াল টু 8/x। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল বলো? 16। তাহলে 16 বছরে কী হবে বলো? 3 গুণ হবে। সেম কোশ্চেন, আগেরটার থেকে কিন্তু স্লাইট একটু আলাদা। আগেরটাই কিন্তু রেট বের করতে বলতো, একটাই শর্ত দেওয়া থাকতো, এখানে দুটো শর্ত দেওয়া আছে। ভালো করে দেখবা, পড়বা, বুঝতে পারবা। চলো কোশ্চেন। কিছু পরিমাণ অর্থ 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে n-1 আর সময় দ্বিগুণ মানে 1 লিখতে হবে। কত বছরে বলো? 10 বছরে। বলেছে একই সরল সুদে 20 বছরে ওই অর্থ কত হবে? 20 বছরে ওই অর্থ কত হবে? তাহলে 1/x ইকুয়াল টু 10/20। তাহলে হয়ে যাচ্ছে কত বলো? 10 1 10, 10 2 20। তাহলে x ইকুয়াল টু 2 হয়। তোমার মনে হতে পারে 2 গুণ হবে, না 2 গুণ হবে না, এখানে তো n-1 এর মান বেরিয়েছে 2, n-1 এর মান বেরিয়েছে 2, অর্থাৎ n এর মান সবসময় কী হবে বলো? 3 গুণ হবে। দ্যাট মিন্স মূলধন 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে যেটা বেরোবে তার থেকে 1 যোগ করে সবসময় আনসার দিতে হবে, কারণ সূত্র যখন তুমি ইম্পোজ করেছিলা তখন এখানে n-1 ছিল, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন। বলেছে 6% সরল সুদে একটি মূলধন এত বছরের শেষে সুদ আসলে এত টাকা হয়, কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে? তার মানে মূলধন তোমাকে জিজ্ঞেস করেছে। দ্যাট মিন্স 100%-এর মান বের করতে হবে। সুদ কত পার্সেন্ট কেউ বলতে পারবা? সুদ কত পার্সেন্ট তৈরি হয়েছে? আমি তোমাকে শিখেছি আর টি গুণ করবা। এখানে আর 6, টি কত? এই যে এটা টি, বছর 23/4। দ্যাট মিন্স 2 2 যদি 3 কত বলো? 69/2% হচ্ছে সুদ। কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে কি? সুদ আসলে হয় এত টাকা, সুদ আর আসল দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে সুদ আসল তোমাকে দিয়ে দিতে, তাহলে সুদ প্লাস আসল তৈরি করো, কত হয়? আসল সবসময় 100 হয় আর সুদ হচ্ছে 69/2। দ্যাট মিন্স 269/2% হচ্ছে তোমার সুদ আসল। এটার মানই তোমাকে বলে দিয়েছে, এখন এটার মানই তোমাকে দিয়ে দিয়েছে কত বলো? 269/2%-এর মানই তোমাকে বলে দিয়েছে 3228 টাকা।
তোমাকে বের করতে হবে আসল, তার মানে 100%-এর মান। 1%-এর মান কত তাহলে? 3228, এটাকে উল্টে দাও ওই পাশে নিয়ে গিয়ে 269। এবার 100%-এর মান বের করতে হবে। তাহলে 100%-এর মান যদি তুমি বের করতে চাও তাহলে কত হবে? 3228 2/269 ইন্টু 100। এবার কাটাকাটি করতে হবে। এটাকে যদি তুমি, আমি একবারে করছি, তোমরা প্রথমে কাটাকাটি করবা, ঠিক আছে? এটাকে যদি দেখো 269কে যদি তুমি 10 বার গুণ করো তাহলে 2690 হবে, কিন্তু এখানে ইউনিট ডিজিট 8 রয়েছে, আবার 26-এর উপরে এটা রয়েছে, তার মানে এটা ডেফিনেটলি 12 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে কত আনসার হয়ে যাবে বলো? 12 × 2 = 100। ক্যালকুলেশনগুলো শেখো, ঠিক আছে? তাহলে কত হবে বলো? 2400 টাকা। আদারওয়াইজ তোমাকে ছোটো ছোটো করে কাটতে হবে। চলো নেক্সট। 5 বছরে বিনিয়োগের পর এত টাকা হয়। কিছু পরিমাণ অর্থ 5 বছর বিনিয়োগের পরে এত টাকা হয়। বার্ষিক সরল সুদের হার 2% বেশি হলে ওই অর্থের পরিমাণ হতো এত টাকা। তাহলে প্রকৃত বিনিয়োগের করা অর্থের পরিমাণ কত? আচ্ছা আমাকে বলো দেখি, 5 বছর তুমি রেট 2% করে বাড়িয়ে দিয়েছো, তাহলে তোমার সুদ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? সুদ বৃদ্ধি পেয়েছে 10%। 5 × 2 10% বৃদ্ধি পেয়েছে। ভালো করে শোনো, কিন্তু তুমি যদি এখানে দেখো, একবার পেয়েছো তুমি 3920 টাকা, আর প্রথমে পাচ্ছিলে তুমি 3640 টাকা। এটাকে বিয়োগ করো, তাহলে 0 4 12 8 হলে থাকলো 1 2 280 টাকা। তার মানে এতখানি সুদ বৃদ্ধি পেয়েছে। টাকার হিসেবে দেখো, আগে তুমি 5 বছরে 3740 টাকা পেতা, কিন্তু সুদের হারটা যখন 2% বেড়ে গেল তখন তুমি 3920 টাকা পাচ্ছ। তার মানে এই যে এক্সট্রা 280 টাকা পাচ্ছ, এটা তোমার সুদ বৃদ্ধির ফলে তুমি পেয়েছো। আবার তুমি এদিকে এই হিসাবটা লাগিয়ে দেখছো যে তোমার সুদ 10% বৃদ্ধি পেয়েছে। ও 10% মানেই তার মানে 280। তাহলে 100% মানে কত বলো? 2800। কত ইজিলি করে দিলাম কোশ্চেনটা, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। সারথি একটি ব্যাংকে এত টাকা জমা করে যেটি প্রতি বছর 8% সরল সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এত টাকা জমা করে 8% করে সরল সুদ দেওয়ার কথা ওকে বলা হয়েছে। যদি সারথি 5 বছরের জন্য ব্যাংকে টাকা রাখে তাহলে সে সুদ হিসেবে কত টাকা পাবে? এটা কোনো কোশ্চেন হলো? তাহলে সে সুদ হিসেবে 40% টাকা পাবে। তাহলে 3125 40% কত হবে বলো? 0 0 5 দিয়ে কাটো, 5 6 30, 1 5 2 10, 2 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটো, 2 2 4, তাহলে 625 × 2 = কত হলো বলো? 1250 টাকা। তাহলে সে সুদ হিসেবে 1250 টাকা পাবে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে 1000 টাকাকে দুটি এমনভাবে ধার দেওয়া হলো যাতে একটি ভাগের 10%-এ 5 বছরের সুদ, অন্য ভাগের 10% হারে 5% হারে 10 বছরের সুদ সমান। কি বলেছে দেখো, 1000 টাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা P1 পার্ট, একটা P2 পার্ট, রাইট? প্রথম পার্টটাকে যাতে একটি, দেখো লিখবে যাতে একটি ভাগের বার্ষিক 10% হারে 5 বছরের সুদ, তাহলে প্রথম ভাগের 10% হারে 5 বছরের সুদ, এবং অন্য ভাগের 5 বছরে 10 বছরের সুদ সমান। আর এই ভাগটা রাখা হয়েছে 5 বছরে 5% হারে 10 বছরের সুদের সাথে সমান। এই দুটো নাকি সমান। তাহলে 1000-কে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটার নাম P1, যেটাকে 10% হারে 5 বছরের জন্য রাখা হয়েছে, এবং দ্বিতীয় ভাগটার নাম P2, যেটাকে 5% হারে 10 বছরের জন্য রাখা হয়েছে। বলেছে দুটো জায়গা থেকে সমান সুদ পাওয়া গেছে। বলছে না সুদের বছরের সুদের সমান, এই সুদটা ওই সুদের সমান, এখানকার সুদটা এখানকার সুদের সাথে সমান। কোশ্চেনটা ভালো করে পড়ো, বুঝতে পারবে। তাহলে বলেছে 5% হারে কত টাকা দেওয়া হয়েছে, তার মানে দ্বিতীয় পার্টটার পরিমাণ নির্ণয় করতে বলেছে। শোনো, যখনই সুদ সমান হবে, এরকম সমান হবে
সুদ সমান হবে, তখন P1:P2 এই রেশিওটা তুমি ইজিলি পেয়ে যেতে পারো। কীভাবে? P2 থেকে কত পার্সেন্ট সুদ পাওয়া যাবে বলো? 50%। এখান থেকে সুদ কত পার্সেন্ট পাওয়া যাবে বলো? 50%। এখানকার 50%, দ্বিতীয় অংশের 50% প্রথম অংশে লেখো, আর প্রথম অংশের 50% দ্বিতীয় অংশে লেখো। এখানে যেহেতু সেম বেরিয়েছে তাই তোমার কোনো অসুবিধা হলো না, আলাদা বেরোলো, কিন্তু তোমাকে এই দ্বিতীয় পার্টটাকে P1 এর জায়গায় লিখতে হতো। তাহলে 1:1, তার মানে মূলধনটা 1:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে 2 রেশিওর মান হচ্ছে কত বলো? 1000। তাহলে এক রেশিওর মান 500 করে, 500 করে। তাহলে প্রথমটাতেও 500 টাকা রাখা হয়েছে, দ্বিতীয়টাতেও 500 টাকা রাখা হয়েছে। বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। এটা লাস্ট এবং ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছো, অনুজ কিছু পরিমাণ টাকা বার্ষিক 12% সরল সুদে 3 বছরের জন্য একটি স্কিমে লগ্নি করেছে। ভালো করে কোশ্চেনের লাইনটা পড়ো। অনুজ কী করেছে? কিছু পরিমাণ টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য একটি স্কিমে লগ্নি করেছে। তাহলে কিছু পরিমাণ টাকাটা তুমি জানো না, তাহলে একটা স্কিমে লগ্নি করেছে কে? অনুজ। সেই স্কিমটা তাকে 12% করে রেট অফার করেছে এবং সে 3 বছরের জন্য রেখেছে। এছাড়াও এর 3 গুণ টাকা, এর 3 গুণ টাকা মানে ওই স্কিম, আগের স্কিমটাতে যে টাকাটা রেখেছে তার 3 গুণ টাকা কি করেছে? সে অপর একটি স্কিমে 2 বছরের জন্য লগ্নি করেছে। তাহলে এটাকে নাম দিলাম আমি স্কিম 1 নম্বর স্কিম, এটা নাম দিলাম আমি 2 নম্বর স্কিম। বলেছে এখানে সে যত টাকা রেখেছে, মনে করলাম সে তার মূলধন এখানে P টাকা, মূলধন P টাকা রেখেছে মনে করলাম, 12% রেট অফার করেছে 3 বছরের জন্য, তার 3 গুণ টাকা, তার মানে এখানে 3P টাকা লেগেছে, 2 বছরের জন্য লগ্নি করেছে, 2 বছরের জন্য লগ্নি করেছে। সে যদি দুটি যোজনা থেকে সরল সুদ হিসাবে একই পরিমাণ অর্থ আয় করে, অর্থাৎ স্কিম এ থেকেও যত পরিমাণ সরল সুদ সে উপার্জন করবে, স্কিম 2 থেকেও ঠিক তত পরিমাণ সরল সুদ যদি ইনকাম করে, তাহলে দ্বিতীয় যোজনাটিতে সরল সুদের হার কত? তার মানে এখানকার আর এর মান কত, এটাই তোমাকে জিজ্ঞেস করছে। কিন্তু একটা সুন্দর কথা ওরা বলে দিয়েছে। সুন্দর কথাটা কি? এখান থেকে যে পরিমাণ সুদ সে ইনকাম করেছে, এখান থেকেও ঠিক তত পরিমাণ সুদ সে ইনকাম করবে। তাহলে প্রথম স্কিমটা থেকে সে কত পরিমাণ সুদ স্কিম করেছে বলতে পারবে কেউ? 36% R/T। আর দ্বিতীয়টা থেকে তো জানি না দাদা, রেট জানি না। আরে ওই রেটটাই তো তোমাকে বের করতে বলেছে। ধরে নিলাম তাহলে 2R%, 2 × R গুণ করলাম, যেটা জানি না। তাহলে দুটো সুদের হার সমান। তার মানে প্রথম মূলধন স্কিম 1 = স্কিম 2 সুদের পরিমাণ। তাহলে প্রথমটার সুদের পরিমাণ কত? মূলধনের 36%। আর দ্বিতীয়টার কত বলো? 3P, তৃতীয়টার মূলধন তো 3P, তার কত পার্সেন্ট বলো? 2R%। এটা শূন্য কেটে গেল, PP কেটে গেল, থাকলো কি বলো? 36 = 3 × 6R। তাহলে R = কত হলো বলো? 6%। তাহলে দ্বিতীয়টাতে কত পার্সেন্ট তাকে সুদ দেয় বলো? 6%। রাইট? বুঝে গেছো? চলো আজকে এই অবধি একদম সরল সুদের যাবতীয় যা ছিল মোটামুটি তোমাদের আমি রিভিশন করে দিয়েছি। তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্রোচ যাতে করতে পারো পরীক্ষা হলে, সেই কারণে। চলো আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, সেটা কি বলো দেখি। আমি তোমাদের যে এখন অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কগুলো হয়তো তোমরা 100% বুঝতে নাও পারো, কিংবা যতগুলো অঙ্ক তোমাদের আমি করাচ্ছি হয়তো তুমি অ্যাট এ টাইম সবগুলো অঙ্ক পারলে না, কিন্তু তুমি যে অঙ্কটা পারছো না সেটাকে তুমি স্কিপ করে দাও আপাতত, কিন্তু তুমি ফুল সিলেবাসটাকে একবার কভার আপ করো। রাইট? তাহলে কী হবে বলো তো? তুমি ধীরে ধীরে ম্যাক্সিমাম অঙ্ক করার ক্ষমতা তৈরি করবে। তুমি মনে করো যে কোনো একটা চ্যাপ্টার করছো, সেই চ্যাপ্টারটা করতে করতে কোনো একটা অঙ্ক পারলে না, বা কোনো একটা অঙ্ক আমি বোঝালাম তুমি বুঝলে না, তখন তুমি সেই অঙ্কটার জন্য তোমার যদি মানে আগ্রহের যদি একটু মানে অবনতি হয়, তুমি যদি করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার কোনো দিনই ফুল সিলেবাস শেষ হবে না, আর কোনো দিন তুমি মানে অনেক বেশি অ্যাটেম্পটও করতে পারবে না পরীক্ষা হলে। রাইট? তার জন্য একবার পুরো সিলেবাসটাকে গো থ্রু করো, তারপরে আমি যখন আবারও অঙ্ক করাবো, ধীরে ধীরে প্র্যাকটিস সেট করাবো, তখন দেখবে তুমি একদম সুন্দর করে অঙ্ক পারছো।
আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এগুলো অঙ্ক গুরুত্বপূর্ণ, রাইট? তোমরা এগুলো অঙ্ক করে নিও। চলো, থ্যাংক ইউ।